মেয়েকে নমিতাদির ভরসায় বাড়িতে একা রেখে রীতিমতো এবার নীলাঞ্জনার সঙ্গে জেলে দেখা করার জন্য ছুটে গেল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিতে থাকুন। যে মুহূর্তে কিনা রাই স্রোতকে বলতে থাকে যে হ্যাঁ স্রোত, তুমি একটা কথা বলতো, নীলু এখন ঠিক কোথায় আছে। অন্যদিকে স্রোত বলতে থাকে যে কোথায়, এবার জেলে আছে, এবং যে করে হোক না কেন আমি মেজদি ভাইকে জেলের থেকে বের করবোই, এই আমি বলে রাখলাম রাই দিদিভাই। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে কিন্তু এই কথাটা তুই আমাকে কেন জিজ্ঞেস করছিস বলতো, তুই কোনো মতো ওর সঙ্গে দেখা করার কথা ভাবছিস না তো? ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে হ্যাঁ ভাবছি একবার ওর সঙ্গে গিয়ে আমি সরাসরি দেখা করবো, কি হারে আছে সেটা জিজ্ঞেস করবো। ঠিক সেই মুহূর্তেই স্রোত বলতে থাকে দিদিভাই তুই সদ্যমাত্র হসপিটাল থেকে ফিরেছিস, এখনও বেশি একটা দিনও হয়নি, তার সত্ত্বেও তুই এত বড় একটা রিস্ক কেন নিচ্ছিস বলতো? তোর এখন কোথাও যাওয়ার দরকার নেই, তুই বরঞ্চ বাড়িতেই থাক। অন্যদিকে রাই বলতে থাকে যে আমি বাড়িতে বসে থেকে কী করবো বলতো, আমি তো বাড়ি থেকে কোনো মতে নিজের মনকে শান্ত করতে পারছি না, তার থেকে বরঞ্চ বেটার আমি একবার যদি মেয়েটাকে চোখের দেখা দেখে আসতে পারি তাহলে অন্তত আমি শান্ত হইতে পারবো। অন্যদিকে এই কথা বলা মাত্রই স্রোত বলতে থাকে যে আর তোর সন্তানকে নিশ্চয়ই তুই নিয়ে যাবি না, তাহলে তোর সন্তানকে কার ভরসা তুই বাড়িতে রেখে যাবে? আন্টির ভরসা? আন্টির যা মুখ সেটা তো আমি খুব ভালো করে জানি, আর আন্টি যে কতটা ওর যত্নার্থী করবে সেটাও আমার খুব ভালো করে জানা আছে। তো যাতায়াত মিলে তো এক আধ ঘন্টা তোর লেগেই যাবে, তাহলে সেই সময়টুকুর মধ্যে কে তোর মেয়েকে সামলাবে বলতো? অন্যদিকে রাই বলতে থাকে যে ওসব নিয়ে তুই একদম ভাবিস না, নমিতাদি আছে এবং নমিতাদিকে আমি সব শিখিয়ে দিয়ে যাবো, এবং নমিতাদি সেরকম করে যদি আমার মেয়েকে সামলায় না, আমার মেয়ে বিন্দুমাত্র কাউকে বিরক্ত করবে না এবং কেউ জানতেও পারবে না, কেউ জানতে পারার আগেই আমি রীতিমতো ফিরে আসবো বাড়িতে। অন্যদিকে কথা বলা মাত্রই স্রোত বলতে থাকে যে তুই বাড়ি থেকে বেরোবি যে কী বলে বলতো? অন্যদিকে রাই বলতে থাকে যে কী আবার? আমি ডক্টরের কাছে চেক আপ করার জন্য যাচ্ছি, কারণ ডক্টর তো এমনি তো আমাকে বলেই রেখেছে যে আমার ডিসচার্জের পর যাতে এক সপ্তাহ পর আমি যত শীঘ্র সম্ভব তার সঙ্গে গিয়ে একবার কনসাল্ট করে আসি, এবং সেই তালবাহানাতেই ভাবছি একবার নীলুর সঙ্গে গিয়ে দেখা করে আসবো। অন্যদিকে কথা বলা মাত্রই যখন রায় অবশেষে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে এই কথা বলে মিথ্যে বলে বাড়ি থেকে বের হয়, ঠিক সেই মুহূর্তে সোহিনী বলতে থাকে যে এই একটা সুযোগ আছে, যে করেই হোক না কেন অনির্বাণের চোখে রায়কে খারাপ সাজানোর এই সুযোগটা কোনো মতেই হাতছাড়া করা যাবে না। রাই, তুমি যখন একবার মিথ্যাচার করে তুমি তোমার মেজ বোনের সঙ্গে জেলে দেখা করার জন্য বেরিয়েছো, তাহলে তার জন্য তো অবশ্যই তোমাকে পে করতে হবে, এবং এবার অনির্বাণের ফ্রেন্ডকে নিয়ে আমি এমন এক ষড়যন্ত্র করবো তোমার বিরুদ্ধে যে যার ফলে কিনা তোমার এবং অনির্বাণের সম্পর্কের মধ্যে ফাটল ধরতে বাধ্য হবে। তোমাদের এই পরিস্থিতি এতটাই আমি ঘোলাটে করে ফেলবো, এবার আমি দেখি তুমি কী করে এই সংসারে টিকে থাকো। অন্যদিকে অনির্বাণের ফ্রেন্ড যখন অনির্বাণের মেয়েকে কান্না অবস্থায় দেখে এক পর্যায়ে ঝাঁপিয়ে পড়ে এবং বলতে থাকে যে নমিতাদি তোমার ধারা ওকে কোনো মতে সামলানো হবে না, তুমি বরঞ্চ তামিলকে ম্যানেজ করছি। অন্যদিকে অনির্বাণ অফিস থেকে ফিরে আসার পর যখন দেখতে পায় যে অনির্বাণের মেয়ে অঝরে কেঁদেই চলেছে এবং অনির্বাণের ফ্রেন্ড কোনো মতে ওকে সামলাতে পারছে না, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে দেখ তোর ধারা যখন সামলাচ্ছে না তাহলে তুই রাগের হাতে ওকে কেন তুলে দিচ্ছিস না বলতো? এরকম জেদ করতে তুই রীতিমতো আমার মেয়েটাকে আরও বেশি অসুস্থ করে তুলবি। অন্যদিকে অনির্বাণের ফ্রেন্ড বলতে থাকে যে তোর কি মাথা খারাপ হয়ে গেছে বলতো? তোর স্ত্রী তো বাড়িতেই নেই, ও এই ছোট্ট দুধের বাচ্চাটাকে রীতিমতো তোদের এই কাজের লোকের হাতে তুলে দিয়ে চলে গিয়েছে, এটা আমি কী করে হতে দিতে পারি বলতো? তার জন্যই আমি নিজ হাতে ওকে তুলে নিয়ে রীতিমতো ওকে মানানোর চেষ্টা করছি, যদি কোনো মতো ওকে আমি একটু ম্যানেজ করতে পারি, তুই বরঞ্চ একবার নিয়ে ওকে দেখ না কোনো মতো তুই সামলাতে পারিস। কিন্তু সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে রাই নেই মানে কোথায় গিয়েছে রাই? তুমি তাহলে কেন? সেটা সাবস্ক্রাইব করতে ভুলো না।